একেবারে এই মুহূর্তে যেটা হয়ে গেল কি যে বিএনপির মতো রাজনৈতিক দল যারা ওয়েলফেয়ার নিয়ে কাজ করবার কথা, তো সেখানে জামাতের একেবারে তৃণমূলের কেউ একজন জান্নাতের টিকিট বিক্রি করছে, সেটাকে বিএনপির মতো একটা রাজনৈতিক দল এবং তার চেয়ারম্যান যখন এটাকে ক্যাম্পেইন করেন, সেটা কি আসলে পুরো রাষ্ট্রটা তখন ওই ধর্মভিত্তিক একটা বিতর্কে ঢুকে যায় না? আচ্ছা, মানে প্রশ্নটা হচ্ছে উনি কতটুকু করছেন। এখন জামাতের তৃণমূলে এটা খুব ওয়াইড স্প্রেড হচ্ছে। খুব ইন্টারেস্টিং একটা তথ্য দেই, আমার বাসায়ও জামাতের নারী যারা ক্যাম্পেইন করেন তারা এসছেন আমার বাসায়। আমি আমার রুম থেকে শুনতে পাচ্ছি। বিকাশ দিয়েছেন নাকি আপনাকে? না, আমি শুনতে পাচ্ছি, আমার সাথে কথা বলেন। আমার এটা খুব জানার ইচ্ছা, আচ্ছা, ফোন নাম্বার নিয়ে কি করে, তো অনেকে নাকি বলছে যে বিকাশ টিকাশ দেয়, আমি বললাম আমাকে একটু দিক, আমি আচ্ছা তো হতে যদি দিয়ে থাকে। আমি মনে করি, যাই হোক, ওখানে একটা জায়গায় বলছেন আমার নিজের কাছে শোনা যে এটা ইমানি দায়িত্ব না। এখন ধরুন এই যে ইমানি দায়িত্ব, ভোট দেয়া, জান্নাতের টিকিট, এই কথাগুলো যখন আপনি ঘরে ঘরে গিয়ে বলছেন, এটাকে আপনি খুব ছোট হিসেবে দেখা মনে হয় না ঠিক হবে। বরং এটা তাদের কোনো একজন নেতা সরাসরি বলার চাইতে ঘরে ঘরে মানুষের কাছে গিয়ে বলার ইম্প্যাক্ট কিন্তু ছোট না। সে কারণে এখন পর্যন্ত জনাব তারেক রহমান যতটুকু জামাতকে অ্যাড্রেস করেছেন, আমি মনে করি ও করতে হবে। তবে একটা জিনিস আমি ওনাকে বলতেও চাই, যেটা ভালো, আমাদের এটাও খেয়াল করা দরকার, ওনার সমালোচনার মধ্যে ক্রিটিক কিন্তু থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি তো রাজনীতি করেন, মানে হচ্ছে আমি ভালো এবং আরেকজনের কি সমস্যা আছে। জামাত ইসলামী কি ইঙ্গিত করে বা সরাসরি বিএনপির সময় বা 5 আগস্ট পরবর্তী সময়ে বিএনপির তৃণমূলের একাংশ নানান অনিয়ম দুর্নীতিতে জড়িয়েছে, তো তারা সেটার কথা বলছে না? বলছে তো। সুতরাং এই ঘটনাগুলো থাকবে এবং আমি মনে করি তিনি সীমার মধ্যে থেকে করেছেন এবং এটাকে একেবারে এই পর্যায়ে নিয়ে এসেছেন আমি মনে করি না, কারণ এটা একটা ন্যাশনাল ফেনোমেনন হয়ে দাঁড়িয়েছে। তো জনাব তারেক রহমানের বক্তব্যের ট্র্যাকশন কিন্তু থাকবে, ফলে তৃণমূলের যিনি জামাতের কাছ থেকে ওই কথাটা শুনেছেন তিনি আবার এই ইনফরমেশনটা দিয়ে ডিবাঙ্কড হওয়ার সম্ভাবনা আছে। এবং আবারও বলছি, খুবই শালীনভাবে তিনি বলেছেন। আমি মনে করি বাংলাদেশে আরো বেশি কঠোর হওয়ারও আমাদের যে সংস্কৃতি আছে, কিন্তু সেটা হননি এখন অন্তত। এই যে আমি যেটা আগে প্রশ্নটা করেছিলাম যে একেবারে বিষয়টা হলো যেখানে ধর্মটা হয়ে গেছে মূল অস্ত্র, এটার ফলাফলটা আসলে কি? ধর্মটাই আসলে যেখানে ওয়েলফেয়ারটা একদম পিছিয়ে পড়ে যাচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। এটা হতেই থাকবে। কেন বলছি আপনাকে, আমি ব্যক্তিগতভাবে মনে করি, ধরুন জামায়াতে ইসলামের শরিয়া কায়েম করবে কি করবে না, হুমায়রা ছিলেন আমার সাথে কিছুদিন আগে একটা টক শোতে, জামাতের একজন প্রার্থী বলছেন শরিয়া কায়েম করবেন, উনি ওখানে বসে বলছেন, প্রার্থীরা অন্যরাও বলেন। অথচ কিছুদিন আগে খ্রিস্টান সম্প্রদায়ের একটা দল দেখা করে ওনাদের রাজনৈতিক দল হিসেবে ওনাদের দলীয় এজেন্ডা হচ্ছে শরিয়া কায়েম ওনারা করতে চায়, কিন্তু এই নির্বাচনের ক্ষেত্রে কি সেটা স্পষ্ট করেন নাই। একদম, আমি সেটাই বলতে চাইছি। এখন মানুষকে তো ইনফর্ম ডিসিশন দিতে হবে। ধরুন আপনি প্রচুর কল্যাণ আনছেন, প্রচুর ওয়েলফেয়ার করছেন, আমি ধরে নিলাম ভালোভাবেই করবেন, একই সাথে আপনি এটা করছেন কিনা আপনার সর্বোচ্চ পর্যায় থেকে জানাতে হবে তো আমাকে। আর যদি করে থাকেন কোন শরিয়া করবেন। ধরুন ইসলামী আন্দোলনের নায়েবে আমির বলেন নাই যে জামাতের কাছে যদি ক্ষমতা যায় কোনোদিন আর ইসলাম উদ্ধার করা যাবে না, ওনাদের সাথেই ছিলেন এবং উনি বেরিয়ে যাওয়ার পর হেফাজতের আমির অভিনন্দন জানিয়েছে যে জামাত আসলে ইসলাম না। এখন এই যে আপনি যে ইসলাম বলছেন, আপনি যে ইসলাম না এটা আবার অনেকে বলছে, কে বলছে? আমি না, আমি ইসলামের পণ্ডিত নই, কিন্তু মহিবুল্লাহ বাবুনগরী তো ইসলাম বোঝেন বলে আমরা মনে করি। তো উনি তো বলছেন জামাতের কাছে গেলে কাফের হয়ে যাবে, সরাসরি উক্তি আছে, পড়ে শোনাতে পারি। এখন ঠিক আছে, জামাত তার মতো করেই হোক, কিন্তু এই কথাগুলো ক্লিয়ার করতে হবে। একটা কথা মনে রাখতে হবে, এনসিপি আর বিএনপিকে আমি চোখ বন্ধ করে 2 জায়গায় ভোট দিয়ে দিতে পারি। কারণ কি, দুটো মধ্যপন্থী দল, ওর মতাদর্শিক এত ঝামেলা নাই, চোখ বন্ধ করে ও ভালো চালাবে মনে করছি দিয়ে দিলাম। কিন্তু জামাত কিন্তু তা না, জামাত একটা মতাদর্শ ভিত্তিক দল। আমি একটা জিনিস একটু আপনাকে পড়ে শোনাই, জামাতের রুকন যিনি, তার শপথের প্রথম ধারাটা আমি পড়ছি। ওকে। দুনিয়ার সামগ্রিক শান্তি প্রতিষ্ঠা ও মানবজাতির কল্যাণ সাধনের উদ্দেশ্যে আল্লাহ তাআলার প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত দিন কায়েমের সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও পরকালীন সাফল্য অর্জন করাই আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য, এবং এই লক্ষ্য হাসিলের প্রচেষ্টা চালাইবার জন্য আমি খালিসভাবে বাংলাদেশ জামাত ইসলামীতে সামিল হইতেছি। সদস্য হওয়ার প্রথম শর্ত, এটা হলো শপথের প্রথম শর্ত হচ্ছে ব্যক্তিগত জীবনে ফরজ ও ওয়াজিব সমূহ আদায় করেন এবং কবিরা গুনাহ হইতে বিরত থাকেন। মানে আপনি মুসলিম হলেই হবে না, সাচ্চা মুসলিম হতে হবে। এবং কর্ম পরিষদ সব রুকনদের হয়, আমির নির্বাচন করেন রুকনরা। এইরকম একটা প্রেক্ষাপটে জামাতের আমিরের কর্তব্যের প্রথমটা আমি পড়ছি। আমিরে জামাত আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন ও আনুগত্যকে সবকিছুর উপরে অগ্রাধিকার দান করবেন। আমি এটা ভালো খারাপের ডিবেটে যাচ্ছি না। আবারও বলছি, ধর্ম সম্পর্কে তাদের ব্যাখ্যা তো অন্য অনেক ধর্মভিত্তিক দলই মানে না। কওমীদের সাথে তাদের দীর্ঘদিন সংঘাত ছিল,
তাদের ভাষায় মওদুদিবাদ ইসলাম না, তাই না? তারপরও তারা তাদের এই জায়গাগুলো ক্লিয়ার করতে হবে যে আমরা শরিয়া করছি বা করছি না, করলে কি থাকছে কি থাকছে না। আমি জামাতের অনেক ক্যান্ডিডেটের সাথে যারা নির্বাচন করছেন, ডিবেট করছে, আমার সাথে ব্যক্তিগত পর্যায়ে বলছেন তারা শরিয়া কায়েম করবেন। যেহেতু অন রেকর্ড বলেছেন, আমি একজনকে রেফার করতে পারি, জনাব শিশির মনির, বিখ্যাত আইনজীবী, তার সাথে আমি শো করেছি, তিনিও আমাকে একই ধরনের মন্তব্য কিন্তু করেছেন। এখন কি শরিয়া মানে প্রথমে গিয়ে কি শরিয়া করা সম্ভব, সুযোগ আছে? আমি জানতে চাই, আমি জানি না। না আপনি আমি এখন এই যে বলছি আমি জানি না এবং আমার হচ্ছে তার শরিয়ার রূপরেখাটাও লাগবে, কারণ ইসলাম সম্পর্কে ইন্টারপ্রিটেশন তো ভিন্ন হয়। ধরুন আমি এভাবে বলছি, একজন ঢাকার একজন ক্যান্ডিডেট আলোচনার জন্য বলি সহজ কথা, মানে শরিয়া তো যদি একেবারে পরিভাষাগতভাবে বলি, এটা বাংলা যদি পরিভাষা হয় ইসলামী আইন, তাই তো? ইসলামী আইন, জি। তো মানে শরিয়া একটা উৎস হতে পারে, মানে আইনের অনেকগুলো উৎস থাকে, তো প্রথা থাকে, তো শরিয়াকে উৎস যদি করা হয় সেক্ষেত্রে কি চাইলেই কেউ বাংলাদেশের সংবিধান পরিবর্তন করে শুধুমাত্র শরিয়াকে উৎস হিসাবে ধরে একটা সংবিধান রচনা করতে পারে কিনা? আমি মনে করি কোন এই ডিবেটটা, আবারও একজনের নাম বলি, তিনি জামাতের হয়ে, আমার কাছে মনে হয় না সম্ভব। আমি এই প্রশ্ন তুলেছি, মির্জা গালিবের সাথে আমার একটা ডিবেট হয়েছিল এই ইস্যুতে। কেউ যদি নির্বাচনে প্রকাশ্যভাবে বলে আমি শরিয়া কায়েম করব, জনগণের যদি ভোটাধিকার আমি পাই এবং 2/3 মেজরিটি যদি আসে, আমি সংবিধান পাল্টে ফেলে এটা করব, প্রশ্ন হচ্ছে সে নির্বাচনে পার্টিসিপেট করতে পারে কিনা। উত্তর হচ্ছে পারে না। আমি একটু অন্যভাবে বলি, আপনি কি বাংলাদেশে এমন কোনো নির্বাচনে পার্টিসিপেট করতে পারেন কোন একটা দল করে, যিনি আগেই জনগণকে বলবে আমি যদি 2/3 মেজরিটি পাই রাজতন্ত্র করব অথবা আমি 1 পার্টি স্টেট করব? পারেন আপনি রাজনীতি করতে? পারেন না, কারণ আপনি কনস্টিটিউশনের ফান্ডামেন্টালস মানতে হবে। আমি এই প্রশ্নটাই করেছিলাম, ইভেন পৃথিবীতে ইসলামী শরিয়া ভিত্তিক একটা স্টেটেও ইউনিভার্সাল সাফরেজ, সবাই ভোট দিয়ে আমরা যেভাবে নির্বাচিত হই, একটা দেশেও নাই। তো আপনি কি মডেল করবেন আমাকে জানাতে হবে, তো আপনাকে ক্লিয়ার হতে হবে। তো আমার সাথে জামাতের একজন প্রার্থী, যে এলাকায় আমি থাকি সেই এলাকারই উনি প্রার্থী, একটা টক শোতে এটা খুবই ভাইরাল হয়েছিল, তাকে অ্যাঙ্কার জিজ্ঞেস করছে আপনার ক্ষমতা আসলে কি মেয়েরা গান নাচ করতে পারবে? উনি বলছেন পারবে। পারবে? বলে হ্যাঁ, মেয়েরা মেয়েদের সামনে নাচবে। এই যে মেয়েদের সামনে নাচবে বলছেন, জামাতের কথা বলছেন, মানে উনি কে ছিলেন? জামাতের একজন ক্যান্ডিডেট, আমি যে এলাকায় থাকি সেই এলাকার মনোনীত প্রার্থী, উনি আমার সাথে টক শোতে এটা ভাইরাল হয়েছিল পরে। তো এখন এগুলো যদি হয়, আমরা না হাসি, ওনারা চাইতেই পারেন যে মেয়েরা শুধু মেয়েদের সামনে নাচবেন, কেউ ফান করছে, এক্ষেত্রে কি স্বামী বা হাজব্যান্ড বাদ থাকবেন কিনা? স্বামী পুরুষ হলেও তার সামনে নাচা যাবে কিনা? সেগুলো ফান করছে। কিন্তু আমি যেটা বলছি, এটার প্রবলেম কেন জানেন? জামাত নিজেকে অস্পষ্ট করে রাখছে, দ্যাটস দ্য মেইন প্রবলেম। আপনি করা না করা নিয়ে আমার কোনো ডিবেট নেই, তখন আমরা অন্য আলোচনা করব, কিন্তু আপনি আগে বলুন আপনি করছেন কি করছেন না, করলে আপনি কিভাবে করবেন। কারণ দ্য ওয়ে ইউ ইন্টারপ্রিট ইসলাম, আপনার মতো করে তো আবার অনেকে ইসলাম ইন্টারপ্রিট করেন না।